আজকের বিষয়ে কলকাতার অপরাধ জগতের কাহিনী। আশা করি আমাদের গবেষণামূলক অডিও বুক আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অডিও বুকটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কলকাতার প্রেক্ষাপটে সবচেয়ে বড় মাফিয়া ডন বলতে কোনো একক ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা কঠিন, কারণ কলকাতার অপরাধ জগৎ ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়েছে। তবে আধুনিক সময়ে কলকাতার অপরাধ জগতের সঙ্গে যুক্ত কিছু কুখ্যাত নাম এবং তাদের কার্যকলাপ নিয়ে আলোচনা করা যেতে পারে। এখানে আমি কলকাতার অপরাধ জগতের একটি কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত গল্প উপস্থাপন করছি, যা শহরের অপরাধ জগতের গতিবিধি এবং একজন কাল্পনিক মাফিয়া ডন এর কাহিনী তুলে ধরে। এই গল্পটি কলকাতার পটভূমিতে রচিত এবং কিছু সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি, যা অপরাধ জগতের সঙ্গে সম্পর্কিত। কলকাতার ছায়া সম্রাট আরিফ শেখের কাহিনী। কলকাতার অন্ধকার গলি, ব্যস্ত বাজার আর গঙ্গার তীরে ঘেরা এই শহরের এক অদৃশ্য জগৎ আছে, যেখানে আলোর ছোঁয়া পৌঁছায় না। সেখানে রাজত্ব করতেন আরিফ শেখ, যিনি কলকাতার অপরাধ জগতের এক কিংবদন্তি নাম। কলকাতার রাস্তায় তাকে কেউ ভাই বলে ডাকত, কেউ দাদা, আর কেউ কেউ ভয়ে তার নাম উচ্চারণই করত না। উত্থানের গল্প। আরিফ শেখের জন্ম কলকাতার একটি ঘিঞ্জি বস্তিতে, যেখানে দারিদ্র্য আর অপরাধ পাশাপাশি বেড়ে ওঠে। 1980-এর দশকে কিশোর বয়সে তিনি ছোটখাটো চুরি আর চাঁদাবাজির মাধ্যমে অপরাধ জগতে পা রাখেন। তার তীক্ষ্ণ বুদ্ধি আর নির্ভীক সাহস তাকে দ্রুত স্থানীয় গ্যাংয়ের নজরে আনে। একটি কুখ্যাত গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে তিনি মাদক ব্যবসা, চোরাচালান আর রিয়েল এস্টেটের অবৈধ দখলের কাজে জড়িয়ে পড়েন। 1990-এর দশকের শুরুতে কলকাতার অপরাধ জগতে একটি শূন্যতা তৈরি হয় যখন পুরনো গ্যাং লিডাররা হয় জেলে যায়, নয়তো প্রতিপক্ষের হাতে খুন হয়। আরিফ এই সুযোগ কাজে লাগান। তিনি নিজের একটি সিন্ডিকেট গড়ে তোলেন, যার নাম ছিল শেখ গ্রুপ। এই গ্রুপ কলকাতার পোর্ট এলাকা, বড়বাজার আর উত্তর কলকাতার কিছু অংশে তাদের আধিপত্য বিস্তার করে। আরিফের কৌশল ছিল সহজ কিন্তু কার্যকর। তিনি পুলিশ আর স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন, যা তাকে আইনের হাত থেকে বাঁচতে সাহায্য করত। ক্ষমতার শীর্ষে 2000-এর দশকে আরিফ শেখ কলকাতার অপরাধ জগতের ছায়া সম্রাট হিসেবে পরিচিতি পান। তার সিন্ডিকেট মাদক ব্যবসা, অস্ত্র চোরাচালান আর রিয়েল এস্টেটের অবৈধ দখল নিয়ন্ত্রণ করত। কলকাতার পোর্ট এলাকা থেকে শুরু করে হাওড়া ব্রিজের কাছাকাছি অঞ্চল, সবই ছিল তার নিয়ন্ত্রণে। তার বিলাসবহুল জীবনযাত্রা, দক্ষিণ কলকাতার প্রাসাদোপম বাড়ি আর বিদেশি গাড়ির কালেকশন শহরে আলোচনার বিষয় ছিল। আরিফ শুধু ভয়ের প্রতীকী ছিলেন না, তিনি স্থানীয় মানুষের কাছে এক ধরনের রবিনহুড ও ছিলেন। তিনি গরিবদের জন্য দান করতেন, মসজিদ মন্দিরে অর্থ দিতেন, এমনকি স্থানীয় উৎসবে পৃষ্ঠপোষকতা করতেন। এর ফলে সাধারণ মানুষের একটা অংশ তার প্রতি সমর্থন জানাত, যা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল। পতনের শুরু। কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। 2010-এর দশকে কলকাতার পুলিশ আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়। আরিফের সিন্ডিকেটের বিরুদ্ধে একের পর এক অভিযান শুরু হয়। তার বেশ কিছু ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার হয় এবং তার অর্থের উৎসগুলো একে একে ধরা পড়তে থাকে। এর মধ্যে তার প্রতিপক্ষ গ্যাংগুলোও সুযোগ নেয়। একটি রক্তক্ষয়ী গ্যাংযুদ্ধে আরিফের বেশ কয়েকজন বিশ্বস্ত লোক খুন হয়। 2015 সালে একটি গোপন অভিযানে আরিফ শেখ গ্রেপ্তার হন। পুলিশ তাকে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে ধরে, যেখানে তিনি ছদ্মবেশে লুকিয়েছিলেন। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, খুন আর মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। গ্রেপ্তারের পর তার সাম্রাজ্য ভেঙে পড়ে এবং তার অনুগতরা হয় পালিয়ে যায়, নয়তো অন্য গ্যাংয়ে যোগ দেয়। উপসংহার। আরিফ শেখের গল্প কলকাতার অপরাধ জগতের একটি প্রতিচ্ছবি। এই শহরে অপরাধ সবসময়ই ছিল, কিন্তু তা প্রকাশ্যে আসে না। আরিফের মতো ব্যক্তিরা ক্ষমতা, অর্থ আর ভয়ের মাধ্যমে তাদের সাম্রাজ্য গড়ে, কিন্তু শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পায় না। তার গল্প শেষ হলেও কলকাতার গলিঘুজিতে নতুন নতুন আরিফ শেখেরা জন্ম নেয়, আর তাদের গল্প চলতে থাকে। দ্রষ্টব্য: এই গল্পটি কাল্পনিক এবং কলকাতার অপরাধ জগতের সাধারণ প্রবণতা উপর ভিত্তি করে লেখা। বাস্তবে কলকাতার অপরাধ জগতে অনেক কুখ্যাত নাম থাকলেও সুনির্দিষ্ট তথ্যের অভাবে এবং গোপনীয়তার কারণে তাদের নিয়ে সঠিক তথ্য পাওয়া কঠিন।
যদি আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার কথা জানতে চান তাহলে আরও তথ্য দিলে আমি আরও বিশদভাবে উত্তর দিতে পারি। কলকাতার অপরাধ জগতের ইতিহাসে একাধিক কুখ্যাত ব্যক্তির নাম উঠে এসেছে যারা বিভিন্ন সময়ে শহরের অন্ধকার জগতে প্রভাব বিস্তার করেছিল। যেহেতু কলকাতার মাফিয়া জগতের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ্যে পাওয়া কঠিন এবং অনেক ক্ষেত্রে গোপনীয়, তাই আমি কিছু কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত চরিত্রের গল্প এবং কলকাতার অপরাধ জগতের প্রেক্ষাপটে কিছু কুখ্যাত ব্যক্তিত্বের কথা উল্লেখ করব। এই গল্পগুলো কলকাতার অপরাধ জগতের প্রবণতা ও গতিবিধির উপর ভিত্তি করে তৈরি। তবে সুনির্দিষ্ট তথ্যের অভাবে এবং সতর্কতার খাতিরে আমি কিছু কাল্পনিক চরিত্রের মাধ্যমে এই কাহিনীগুলো উপস্থাপন করছি। 1. রমেশ মজুমদার, পোর্টের রাজা পটভূমি, 1970-80 এর দশক। রমেশ মজুমদার ছিলেন কলকাতা পোর্ট এলাকার এক কুখ্যাত নাম। তিনি কিড স্ট্রিট আর খিদিরপুরের গলিঘুজিতে ত্রাসের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার প্রধান কার্যকলাপ ছিল চোরাচালান, বিশেষ করে সোনা, মাদক আর অস্ত্র। রমেশের উত্থান শুরু হয়েছিল একটি স্থানীয় গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে। তার কৌশল ছিল স্থানীয় শ্রমিকদের নিয়ন্ত্রণ করা এবং পোর্টের ডক শ্রমিকদের মাধ্যমে চোরাচালানের পণ্য পাচার করা। কর্মকাণ্ড: রমেশ তার গ্যাংয়ের সদস্যদের মাধ্যমে পোর্টে আসা জাহাজ থেকে অবৈধ পণ্য সরাতেন। তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন এবং যারা তার বিরোধিতা করত তাদের প্রকাশ্যে হুমকি দিতেন। রমেশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সখ্য ছিল, যা তাকে পুলিশের হাত থেকে বাঁচতে সাহায্য করত। পতন: 1980 এর দশকের শেষের দিকে কলকাতা পুলিশের একটি বিশেষ টাস্কফোর্স তার গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করে। একটি রক্তক্ষয়ী সংঘর্ষে রমেশের বেশ কয়েকজন সহযোগী নিহত হয়। শেষ পর্যন্ত তিনি একটি গোপন অভিযানে গ্রেপ্তার হন এবং তার সাম্রাজ্য ভেঙে পড়ে। তবে তার গল্প কলকাতার পোর্ট এলাকায় এখনও কিংবদন্তি হিসেবে আলোচিত হয়। 2. শেফালি বেগম, অপরাধ জগতের রানী পটভূমি, 1990 এর দশক। শেফালি বেগম ছিলেন কলকাতার অপরাধ জগতের এক বিরল নাম, কারণ তিনি ছিলেন একজন নারী যিনি পুরুষ প্রধান এই জগতে আধিপত্য বিস্তার করেছিলেন। উত্তর কলকাতার একটি বস্তি থেকে উঠে আসা শেফালি মাদক ব্যবসার মাধ্যমে তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার ডাক নাম ছিল দিদি এবং তিনি তার নির্মমতা এবং বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন। কর্মকাণ্ড: শেফালি মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছিলেন উত্তর কলকাতার কিছু এলাকায়, বিশেষ করে শ্যামবাজার আর সোনাগাছি অঞ্চলে। তিনি স্থানীয় মহিলাদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন, যারা তার হয়ে তথ্য সংগ্রহ করত এবং পুলিশের গতিবিধির উপর নজর রাখত। শেফালির বিশেষত্ব ছিল তার নিরীহ চেহারা, যার কারণে পুলিশ তাকে সহজে সন্দেহ করত না। পতন: 1990 এর দশকের শেষের দিকে শেফালির একজন সহযোগী পুলিশের হাতে ধরা পড়ে এবং তার বিরুদ্ধে তথ্য ফাঁস করে। এরপর একটি বড় অভিযানে শেফালি গ্রেপ্তার হন। তার গ্রেপ্তারের পর তার নেটওয়ার্ক ভেঙে পড়ে, কিন্তু তার গল্প কলকাতার অপরাধ জগতে একটি অনন্য অধ্যায় হিসেবে রয়ে গেছে। 3. বিকাশ সিং, রিয়েল এস্টেটের বাদশা পটভূমি, 2000 এর দশক। বিকাশ সিং ছিলেন কলকাতার রিয়েল এস্টেট মাফিয়ার এক কুখ্যাত নাম। দক্ষিণ কলকাতার উপশহর এলাকায় তিনি জমি দখল, অবৈধ নির্মাণ আর প্রমোটার ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার ডাক নাম ছিল বিকাশ বাবু এবং তিনি তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত ছিলেন। কর্মকাণ্ড: বিকাশ জমি দখলের জন্য স্থানীয় গুন্ডাদের ব্যবহার করতেন এবং ভয় দেখিয়ে জমির মালিকদের কাছ থেকে কম দামে জমি কিনে নিতেন। তিনি কলকাতার উপকণ্ঠে অবৈধ বহুতল ভবন নির্মাণ করতেন এবং সেগুলো বিক্রি করে বিপুল লাভ করতেন। তার সঙ্গে রাজনৈতিক নেতাদের গভীর যোগাযোগ ছিল, যা তাকে আইনের হাত থেকে রক্ষা করত। পতন: 2010 এর দশকে কলকাতার রিয়েল এস্টেট বাজারে সরকারি নজরদারি বাড়ার সঙ্গে সঙ্গে বিকাশের অবৈধ কার্যকলাপ ধরা পড়ে। একটি বড় জমি কেলেঙ্কারির ঘটনায় তার নাম জড়িয়ে যায় এবং তিনি গ্রেপ্তার হন। তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এবং তার অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। কলকাতার অপরাধ জগতের প্রেক্ষাপট: কলকাতার অপরাধ জগৎ ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়েছে। 1946 এর কলকাতা দাঙ্গার সময় প্রত্যক্ষ সংগ্রাম দিবস থেকে শুরু করে 1970 এর দশকের নকশাল আন্দোলন এবং তারপর আধুনিক সময়ের মাদক ও রিয়েল এস্টেট মাফিয়া, শহরটি সবসময়ই অপরাধের কেন্দ্রবিন্দু ছিল।
1940-50 এর দশক, এই সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা এবং দেশভাগজনিত অস্থিরতা অপরাধ জগৎকে প্রভাবিত করেছিল। 1970 এর দশক, নকশাল আন্দোলনের সময় বিপ্লবী গোষ্ঠী এবং গুন্ডাদের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। 1990-2000 এর দশক, মাদক ব্যবসা, চোরাচালান এবং রিয়েল এস্টেট মাফিয়ার উত্থান ঘটে। এই সময়ের অপরাধীদের মধ্যে অনেকেই স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যা তাদের ক্ষমতা ও প্রভাব বাড়িয়েছিল। তবে পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলোর কঠোর পদক্ষেপের ফলে এদের অধিকাংশই শেষ পর্যন্ত ধরা পড়েছে। দ্রষ্টব্য, এই গল্পগুলো কাল্পনিক এবং কলকাতার অপরাধ জগতের সাধারণ প্রবণতা উপর ভিত্তি করে লেখা। বাস্তবে কলকাতার অপরাধ জগতের কুখ্যাত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংবেদনশীল এবং প্রকাশ্যে পাওয়া যায় না। আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার কথা জানতে চান, তাহলে আরও তথ্য দিলে আমি আরও বিশদভাবে উত্তর দিতে পারি। আপনি কি এই গল্পগুলোর কোনো নির্দিষ্ট দিক নিয়ে আরও জানতে চান, নাকি অন্য কোনো সময় বা অপরাধের ধরন নিয়ে আলোচনা করতে চান?